রিয়াল যেখানে পারলো, ডর্টমুন্ড যেখানে হারলো সেই পয়েন্টে, এবং কার্লো আনচেলত্তি তিনি আসলে যেটা বলছেন এই ম্যাচ শেষে, তিনি আসলে বলছেন যে তারা কিছুটা হলেও ভাগ্যবান। এই পথ চলা আসলে কঠিন ছিল, খুবই কঠিন, প্রত্যাশার চেয়ে অনেক বেশি কঠিন। দ্বিতীয়ার্ধে আমরা ভালো খেললাম, আরো বেশি ভারসাম্যপূর্ণ দল ছিলাম, বল কম হারালাম। এটা একটা স্বপ্ন যেটা ছুটছে তো ছুটছেই। এই জায়গায় আসলেই আপনি দেখেন রিয়াল মাদ্রিদ তারা ফার্স্ট হাফে যে গোল কনসিড করে নাই সেটার জন্য হচ্ছে গিয়ে তারা ভাগ্যবান। হ্যাঁ, রুডিগার এবং নাচো এই দুজন ভালো করেছে। আপনি হচ্ছে গিয়ে বল কন্ট্রোল খানিকটা সময় আসলে ডর্টমুন্ডের কাছেই বেশি ছিল। আপনি যদি ফার্স্ট হাফ স্ট্যাটটাও যদি খেয়াল করেন, সেখানে ফুল ম্যাচের স্ট্যাট দেখলে সেখানে হচ্ছে রিয়াল মাদ্রিদ দিন শেষে তারাই এগিয়ে রয়েছে। কিন্তু ফার্স্ট হাফ স্ট্যাট সেখানে দেখলে আসলে আমরা ফুল ম্যাচেরটা দেখছিলাম 13টা শটস, 13টা দুটা দলে আসলে সমান, শটস অন টার্গেট 4টা 6টা, বল পজিশন 42%, 58%। কিন্তু ফার্স্ট হাফের যে স্ট্যাটটার কথা বলছেন 8টা শট নিয়েছিল বরুসিয়া ডর্টমুন্ড, এবং সেখান থেকে কিন্তু তারা শেষ পর্যন্ত কোনো গোল আসলে তারা করতে পারেনি। ট্রানজিশনে তারা বেস্ট ছিল, খুব কুইক তারা বল নিয়ে উঠছিল। মানে ওই লং বলগুলো যেগুলো নিয়ে আমরা আসলে কথা বলছিলাম, লং বলগুলো এই মোমেন্টে এফেক্টিভ হতে পারে, তেমনও কিন্তু আমরা 1-2টা সাপ্লাই কিন্তু দেখছিলাম। রিয়াল মাদ্রিদের মিডফিল্ডটা আসলে ফার্স্ট হাফে কোনোভাবেই ওয়ার্কআউট করছিল না। টনি ক্রুজ একটা কথা বলেছেন, ফার্স্ট হাফ শেষে যখন টিম টক হয় তখন সবাই খুব কাম ছিল। অ্যানচেলত্তি বলেছে হ্যাঁ আমরা ফার্স্ট হাফটা ভালো খেলিনি, তবে আমরা নীল অবস্থায় আছি, এখান থেকে আমাদেরকে সামনে এগিয়ে যেতে এবং যাওয়ার জন্য তিনি যেটা করেছেন, ফার্স্ট হাফে দেখা গেছে একটা সাইড দিয়ে আসলে রিয়াল মাদ্রিদ আক্রমণ করেছে, বাম সাইড, এবং রদ্রিগো মাঝখানে ডান থেকে মাঝখানে চলে আসছিলেন বা ভিনিসিয়াসকে সাপোর্ট করার চেষ্টা করছেন। সেকেন্ড হাফে অ্যানচেলত্তি যেটা করেছেন, রদ্রিগোকে ডান সাইডে পাঠিয়েছেন বা ডান দিকে রেখেছেন, ভিনিসিয়াস এই জায়গাটায় মানে লেফট সাইডে খেলেছেন, এবং সবচেয়ে বড় চেঞ্জ যেটা তিনি করেছেন, জুড বেলিংহামের সাথে টনি ক্রুজের যে ভারসাম্যটা তৈরি হওয়া দরকার, কেমিস্ট্রিটা তৈরি হওয়া দরকার, জুড বেলিংহাম এবং টনি ক্রুজ ফার্স্ট হাফটায় কিছুটা গ্যাপ ছিল তাদের মধ্যে, ওই গ্যাপটাকে তিনি কমিয়ে এনেছেন, এবং ওই গ্যাপটা কমানোর ফলেই কিন্তু মিডফিল্ডের দখলটা পুরোপুরি রিয়াল মাদ্রিদের কাছে চলে আসে, এবং ওই জায়গায় ফার্স্ট হাফে যে সুবিধাটা বরুসিয়া ডর্টমুন্ড নিতে পেরেছে, ওই গ্যাপ কমানোর ফলে কিন্তু আসলে সেকেন্ড হাফে তারা পেরে ওঠে। এক্স্যাক্টলি, এবং রিয়াল মাদ্রিদ তবে তখন কিন্তু তারা মাঠটা ওয়াইড করেছিল, যদিও বেলিংহ্যাম এবং হচ্ছে টনি ক্রুজের ডিস্টেন্সটা তারা 8 মিটারেরও কমে, 6 মিটার এক্স্যাক্টলি 6 মিটারে তারা নামিয়ে এনেছিল, এবং এটা একটা বড় আসলে ইম্প্যাক্টটা পড়েছে রিয়াল মাদ্রিদের খেলায়। সেকেন্ড হাফটা যেই টনি ক্রুজ ফার্স্ট হাফে ধরেন একটু মনে হচ্ছে যে ঘুমিয়ে আছেন বা খুব ইফেক্টিভ না ঘুমিয়ে আছেন সেভাবে আমার কাছে পার্সোনালি মনে হয় যে ফার্স্ট হাফে রিয়াল মাদ্রিদ এক্সপেক্ট করেনি যে বরুসিয়া ডর্টমুন্ড এইভাবে দ্রুত গতিতে লো ব্লক করে কাউন্টার অ্যাটাকে যাবে। রিয়াল প্রচুর বল লুজ করছিল ফার্স্ট হাফে, সেই জিনিসগুলো কিন্তু সেকেন্ড হাফে এসে বদলে গেল, এবং সেকেন্ড হাফে আপনি কামাভিঙ্গার শটটাই দেখেন। এক্স্যাক্টলি, মানে তারা জানে যে কখন ম্যাচের একটা মোমেন্টে আমরা আসলে পুরো ম্যাচের দৃশ্যপটটাই পাল্টে দিতে পারবো বা পুরো ম্যাচের কন্ট্রোলটাই নিতে পারবো। আপনি যেটা আমরা শুরুতে বলছিলাম, ফার্স্ট হাফের ফার্স্ট গোল, সেকেন্ড হাফের ফার্স্ট গোলটার পর তারা একের পর এক অ্যাটাক করে গেছে, তখন মনে হচ্ছিল যে তারা আরো একটা গোল পাবে, সেটাই আসলে পেয়েছে। তবে বরুসিয়া ডর্টমুন্ড তারা আসলে নিজেদের আনলাকি ভাবছে সেই ফার্স্ট হাফের সুযোগগুলো কাজে লাগাতে না পেরে। থিবো কোর্তোয়া তিনি দারুণ গোলকিপিং করেছেন, দানি কারভাহাল তার কাছ থেকেও একটা গোল সেভিং ক্লিয়ারেন্স আসলে আমরা দেখেছি। তেরজিচ তিনি আসলে যেটা বলছেন যে সুযোগ মিসের জন্য তিনি তো আসলে নিজেদের দুশ্চেনেই, একই সাথে প্রথমার্ধে আমরা সবাইকে দেখিয়েছি আমাদের লক্ষ্য ট্রফি জেতাই ছিল, রিয়ালের বিপক্ষে আমরা শুধু মাঠে নামতেই আসিনি, ফাইনাল জেতার জন্য যা করার দরকার ছিল আমাদের দিন শেষে সেটা আসলে তারা করতে পারেনি। জোসে মরিনিও ম্যাচ শেষে, জোসে মরিনিও কালকে ম্যাচে ছিলেন, ইউরগেন ক্লপ ছিলেন, অনেকেই ছিলেন, জিদান ছিলেন, তো জোসে মরিনিও ম্যাচ শেষে তেরজিচের কাছে গিয়েছেন এবং তাকে কিছু কথা বলেছিলেন, যেটা একটা পোস্ট ম্যাচে তিনি আসলে বলেছেন যে কি বলেছেন। তেরজিচকে তিনি যথেষ্ট সম্মান করেন এবং যেই ধরনের স্ট্র্যাটেজি তিনি নিয়ে নামেছেন তার কাছে মনে হয়েছে যে দ্যাট ইজ পারফেক্ট ফর দ্য টিম। এখন কোচের কাজ কি? স্ট্র্যাটেজি সাজানো, রিয়ালের মতো নামি শক্তিশালী প্রতিপক্ষকে আটকানোর জন্য পরিকল্পনা করা, সেটা যে তিনি করতে পেরেছেন ফার্স্ট হাফে বরুসিয়া ডর্টমুন্ডের খেলা সেটা দেখা গেছে। তবে কোচ তো আর গোল করে দিতে পারবেন না, এই কথাটা আসলে মরিনিও বলেছেন যে 3টা সুযোগ আপনি রিয়াল মাদ্রিদের সাথে যখন ফার্স্ট হাফে পাবেন, এবং রিয়াল মাদ্রিদ একটা শটও যখন ফার্স্ট হাফে বরুসিয়া ডর্টমুন্ডের অন টার্গেট রাখতে পারবে না বা ওই ধরনের কোনো সুযোগ তৈরি করতে পারবে না, তখনই বোঝা যায় যে কোচের কাজটা কোচ ঠিকঠাক মতো করেছেন। তবে ওই যে স্ট্রাইকিং ব্যর্থতার কারণেই আসলে এই দলটা জিততে পারেনি। আমার কাছে পার্সোনালি মনে হয় যে সেকেন্ড হাফে মার্কো রয়েসকে নিয়ে অনেক ধরনের কথা হচ্ছিল। মার্কো রয়েস যখন মাঠে নামেন 70+ মিনিটে, এরপরে কিন্তু গোল দুটা বরুসিয়া ডর্টমুন্ড হজম করেছে। মার্কো রয়েসের যে বয়স হয়েছে, মার্কো রয়েস আদিয়ামিকে উঠিয়ে নেওয়ার পরে ওই ফ্ল্যাঙ্কটাতে অনেকখানি স্পেস কিন্তু রিয়াল মাদ্রিদ জেনারেট করতে পেরেছে, কারণ মার্কো রয়েস
ফরওয়ার্ড থেকে মানে ডিফেন্সিভ ওয়ার্কে আদিয়ামি যেই কাজটা করছিলেন সেটা কিন্তু করতে পারেননি। এক্স্যাক্টলি, এবং হচ্ছে ওয়েমলি সেটা আসলে দেজাভুই হয়ে রইল বরুশিয়া ডর্টমুন্ডের কাছে। এর আগের বারও তারা যে ফাইনালে উঠেছিল সেখানেও তারা এই ওয়েমলিতেই হেরেছিল, এবং ভাগ্যের কি নির্মম পরিহাস, আবারও তারা হচ্ছে ওয়েমলিতেই হারলো, এবং চ্যাম্পিয়ন্স লিগের টাইটেলটা তাদের এবার আর জেতা হলো না। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.